আমরা গতকালকে পড়ছিলাম হচ্ছে দুইটা কেবল নিয়ে। একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, আর একটা কি কেবল ছিল যেন, টুইস্টেড পেয়ার কেবল, তাই তো? আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে ফাইবার অপটিক কেবল। আমরা শুধু একটা কেবল রেখে দিয়েছিলাম, যে শুধু এইটা একটা ক্লাস। চলো আমরা আজকে এটা একটা ক্লাস। আচ্ছা, কোনো কিছু দেখতে সমস্যা হলে বলবা, হ্যাঁ? আচ্ছা, আমি যে ড্র ড্র করলে দেখা যাচ্ছে, ড্র করলে হ্যালো, হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি যে ইয়েলো কালার দিয়ে ড্র করলাম, এটা দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা আজকে বলবো হচ্ছে ফাইবার অপটিক কেবল। আচ্ছা, ফাইবার অপটিক কেবল তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। তো ফাইবার অপটিক কেবলের কেন্দ্রে মূল তারটি তৈরি হয় সিলিকা, কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা যে ঘরে যে ওয়াইফাই নেই না, ওয়াইফাই যেটা হচ্ছে ব্রডব্যান্ড লাইন যেটা আমরা বলি, ওই ওয়াইফাই এর লাইন আসতে যে তারটা ব্যবহার করা হয় মূলত সেটাই হচ্ছে ফাইবার অপটিক কেবল। বোঝা গেছে? এখন ফাইবার অপটিক কেবল ওইভাবে যদি তোমরা সংজ্ঞা দাও তাহলে তো সংজ্ঞা হবে না। যে আমরা ওয়াইফাই চালানোর জন্য যে তার ব্যবহার করি সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, সেরকম হবে না। এখন এই ফাইবার অপটিক কেবলটা মূলত তৈরি হয় তোমার হচ্ছে কাঁচ দিয়ে, হ্যাঁ? এই তারটা মূলত কাঁচের তার, ভিতর দিয়ে যে তারটা আসছে সেটা হচ্ছে কাঁচের তার, অথবা সিলিকা, অথবা কি একদম পরিষ্কার ক্লিয়ার তোমার হচ্ছে প্লাস্টিক, মানে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় এমন। তো এই কাঁচকে তাহলে আমরা এখানে বলতে পারি যে ফাইবার ফাইবার অপটিক কেবল কেন্দ্রের মূল তারটি তৈরি হয় সিলিকা, কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক। এখন কাঁচকে মিডিয়া হিসেবে ব্যবহারের বড় সুবিধা হলো এই যে এতে ইএমআই নেই। ইএমআই মানে কি? ইলেকট্রিক, ইলেকট্রিক কি বলো? কি পড়ছিলাম এর আগে? ইএমআই মানে কি বলেছিলাম বলো? তোমাদের কারোর মনে নাই? আহ, কি পড়াশোনা করো, ঠিক আছে। ইএমআই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক কি ইন্টারফারেন্স, হ্যাঁ? অর্থাৎ এতে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নেই। আচ্ছা, অর্থাৎ ইএমআই যেটাতে কম থাকবে বা থাকবে না সেই তারটা হচ্ছে বেশি ভালো। আর এই তারটাতে অর্থাৎ ফাইবার অপটিক কেবলে ইএমআই একদমই নাই। সেই কারণে ডেটা সিগন্যাল পরিবর্তিত হওয়ারও ভয় নাই। ঠিক আছে, সে কারণে কি ডেটা সিগন্যাল পরিবর্তিত হওয়ার ভয়ও নেই। কাঁচের মধ্যে দিয়ে আলোক সংকেত রূপে ডেটা প্রবাহিত হয়, অর্থাৎ ডেটা বা তথ্যকে তুমি যখন পাঠাচ্ছ এই তারের মাধ্যমে সেটা হচ্ছে গিয়ে আলোক সংকেত রূপে, হ্যাঁ, আলোতে রূপান্তরিত করে তুমি পাঠাচ্ছ বলে এর গতি অনেক বেশি, কারণ আলোর গতি কি হয়, অনেক বেশি হয়। এই জন্য এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ট্রান্সমিট করে। তাহলে এটা কি সিগন্যাল ট্রান্সমিট করে? ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল তোমার ট্রান্সমিট করে। এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতি ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এই যে এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের অবজেক্টিভে হতে পারে যে ফাইবার অপটিক্যাল কেবল বা ফাইবার অপটিক কেবল তোমার হচ্ছে কোন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে, সেটা হচ্ছে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ বা আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মাথায় রাখবে এটা, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় কিন্তু আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, ফাইবার অপটিকের মধ্যে আলোক সংকেত দুভাবে যেতে পারে। একটা হচ্ছে লেজার এবং একটা হচ্ছে লেড, লাইট ইমিটিং ডায়োড পদ্ধতিতে, হ্যাঁ? একটা হচ্ছে কি পদ্ধতি? লেজার পদ্ধতিতে, আর একটা হচ্ছে লেড অর্থাৎ লাইট এমিটিং ডায়োড পদ্ধতিতে। ফাইবার অপটিক কেবলে লেজার কাঙ্ক্ষিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে লেড ব্যবহৃত হয়, কারণ লেজার ডিভাইসের চেয়ে লেড ডিভাইসগুলোর ব্যয় কম, থেকেও অনেক বেশি। বর্তমানে ব্যবহৃত ফাইবার অপটিক কেবলের ডেটা ট্রান্সমিশন ব্যান্ডউইথ 100 এমবিপিএস থেকে কি 2 জিবিপিএস পর্যন্ত, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে 2 গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত ডেটা ট্রান্সফার হতে পারে। অর্থাৎ মনে করো যে তোমার 200 গিগাবাইট পার সেকেন্ডের
তোমার কাছে একটা মুভি ডাউনলোড করতে হবে, তুমি 1 সেকেন্ডের মধ্যে 2 GB/সেকেন্ডের একটা মুভি ডাউনলোড করে ফেলতে পারবে। বর্তমানে ফাইবারে যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলিত হয় তা আবিষ্কার করেন সুইস পদার্থবিদ ড্যানিয়েল কোলোডন। নাম কি? ড্যানিয়েল কোলোডন। ও ফরাসি পদার্থবিদ জেকন্স ব্যাবিনেট 1840 সালে। কত সালে? 1840 সালে। এই দুইজন বিজ্ঞানীর নাম কিন্তু মনে রাখতে হবে। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে সুইস পদার্থবিদ, অর্থাৎ সুইস বলতে কি, এটা হচ্ছে ওই দেশের নাম। ঠিক আছে, দেশের নাম হচ্ছে সুইস পদার্থবিদ। আর ড্যানিয়েল কোলোডিন ওনার নাম। উনি একজন কি ছিল? পদার্থবিদ ছিল, হ্যাঁ, ফিজিশিয়ান। ফিজিশিয়ান না, ভুল বললাম, পদার্থবিদ ছিল। আর ফরাসি আর একজন ছিল কি? ফরাসি, উনিও হচ্ছে কি পদার্থবিদ, জ্যাকন্স ব্যাবিনেট 1840 সালে। এই ধারণা নিয়ে 1920 সালে, কত সালে? 1920 সালে হেনরিক ল্যাম এবং মুনিস নামে তার এক ছাত্র টেলিভিশনের ইমেজ বা ছবি ষষ্ঠ কাচদণ্ডের মধ্যে দিয়ে পাঠাতে সমর্থ, কিন্তু তাদের আবিষ্কৃত ইমেজ কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। এতদিন পর্যন্ত যেভাবে ট্রান্সমিশন করা হতো তার সবই ছিল আনক্লারিং। সেই কারণে বেশিরভাগ আলো চারদিকে ছড়িয়ে পড়ার কাকে সিগন্যাল দেখা যাচ্ছে না যে? কি হচ্ছে না? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে না কেন? তো এখানে দেখতে দেখা যাচ্ছে। এইবার হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখা না গেলে বলবো। আচ্ছা, এইবার হয়েছে। ওকে ওকে। দেখো, তো এই ধারণা নিয়ে 1920 সালে হেনরিক ল্যাম এবং মুনিস নামে তার এক ছাত্র টেলিভিশনের ইমেজ বা ছবি ষষ্ঠ কাচদণ্ডের মধ্যে দিয়ে পাঠাতে সমর্থ হন, কিন্তু তাদের আবিষ্কৃত ইমেজ কোয়ালিটি খুব একটা ভালো ছিল না। এতদিন পর্যন্ত যেভাবে ট্রান্সমিশন করা হতো তার সবই ছিল আনক্লারিং। সেই কারণে বেশিরভাগ আলো চারদিকে ছড়িয়ে পড়ায় সিগন্যাল দুর্বল হতো। পরবর্তীতে আমেরিকান পদার্থবিদ ব্রেইন কি একটা নাম, ব্রেইন ও ব্রিন সর্বপ্রথম ক্লাডিং অপটিক্যাল ফাইবার ব্যবহারে সমর্থ। এখন এই অপটিক্যাল ফাইবারের গঠন সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব। ফাইবার তৈরির জন্য সোডা বড় সিলিকেট বা সোডা লাইম সিলিকেট বা সোডা অ্যালুমিনিয়া সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাজগুলো বেশি ব্যবহৃত। অর্থাৎ এই ফাইবার তৈরির জন্য তোমার যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেটা হচ্ছে সোডা বড় সিলিকেট, অথবা সোডা লাইম সিলিকেট, অথবা সোডা অ্যালুমিনা সিলিকেট, এইগুলা। এখন এই মাল্টি কম্পোনেন্ট গুলো কাজগুলো বেশি ব্যবহৃত হয় বা কাজের জন্য, হ্যাঁ। এসব পদার্থের গুণগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অতি সস্ততা, রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়, সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা, কখনো কখনো ফাইবারের ক্ল্যাডিং হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, ফাইবার অপটিকের 3টে অংশ থাকে। একটা হচ্ছে কোর, ভেতরের ডাই ইলেকট্রিক কোর যার ব্যাস হচ্ছে 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। তাহলে এখন কিন্তু এই যে কোর যেটা পড়তেছো, ফাইবার অপটিকের কয়টা অংশ? 3টে অংশ। 3টে অংশের মধ্যে একটা অংশ হচ্ছে কোর। এই কোরের ব্যাস কত সেটা কিন্তু মাথায় রাখতে হবে। 8 থেকে কত? 100 মাইক্রন। এই মাইক্রন আকারে মুখস্থ করতে হবে, হ্যাঁ। 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। এর ভিতরে যে কোরটা থাকে সেই কোরটার নাম কি? ডাই ইলেকট্রিক নাম কি? ডাই ইলেকট্রিক কোর, হ্যাঁ। এরপর রয়েছে ক্ল্যাডিং। এখন এই যে কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত করে আছে ক্ল্যাডিং, ঠিক আছে, বা কেভলার, তা এমন এক ধরনের পদার্থ দিয়ে তৈরি যে আলোকে প্রতিফলিত করতে পারে। এখন আলোর প্রতিফলন বলতে কি বোঝায় আমি তোমাকে একটা জিনিস চিত্র অঙ্কন করে দেখাই, নাইলে তোমরা বুঝবা না। ঠিক আছে, এখন মনে করো এটা হচ্ছে তারের উপরের প্রান্ত, এটা হচ্ছে তারের নিচের প্রান্ত, ঠিক আছে। এভাবে তো তার হয়, তাই না? এভাবে তার হয় না? মনে করে একটা তার, হ্যাঁ, এটা হচ্ছে একটা তার। এখন তারের মধ্যে দিয়ে আমরা কি করব? আলো দিয়ে দিই, তাই না? অর্থাৎ এই যে তারের মধ্যে দিয়ে যখন মনে করো যে আমরা আলো পাঠাবো, ঠিক আছে,
এই আলো এখানে যাবে, এখান থেকে মনে করো যে কাঁচের মধ্যে। এখন কি হবে, এই যে তোমার ভিতরে যে তার রয়েছে, তারটা তো কিসের, কাঁচের, তাই না? এই যে এখানে আমরা আগে পড়েছি কাঁচ, প্লাস্টিক অথবা এরকম কিছু এর উপরে কিন্তু এক ধরনের পদার্থ দেওয়া থাকে যেটার নাম হচ্ছে ক্ল্যাডিং বা কেবলার। তা এমন এক পদার্থ দিয়ে তৈরি যে আলোকে প্রতিফলন করতে পারে। অর্থাৎ এর উপরে মনে করো যে একটা কি আছে, সস্ত একটা পদার্থ এর উপর দিয়ে মনে করো যে দিয়ে আছে, হ্যাঁ। হ্যাঁ, এর উপর দিয়ে এক ধরনের পদার্থ মনে করো যে দিয়ে আছে, যেটা হচ্ছে আমরা ওরকম ভাবে দেখা যায় না, মানে আমরা দেখতে পারবো না না খসালে, হ্যাঁ। এখন কি হবে, এই পদার্থ উপর দিয়ে দিয়ে থাকা রাখার কারণে তোমার এটার মধ্যে দিয়ে যে আলো প্রবেশ করবে সে কি করবে, প্রথমে আলোটা এখানে আসবে, আসার পর এখান থেকে উপরে যাবে, এবার উপরে এখান থেকে বাধা পেয়ে আবার নিচের দিকে এভাবে আসবে, আবার এখান থেকে বাধা পেয়ে এভাবে উপরের দিকে উঠবে, এখান থেকে বাধা পেয়ে আবার নিচের দিকে আসবে, এটা আবার বাধা পেয়ে কি করবে, উপরের দিকে যাবে, উপর থেকে বাধা পেয়ে এভাবে নিচে আসবে, তারপর এইভাবে আসবে, এইভাবে আসবে। এইভাবে হচ্ছে গিয়ে তোমার আলো উঠানামা করে ভিতর দিয়ে যেতে থাকে। আর উঠানামা করে বাধা পায় কিসের সঙ্গে, এই যে উপরে এবং নিচে কি দেয়া থাকে, ক্ল্যাডিং দেয়া থাকে। কি দেয়া থাকে, এই যে ক্ল্যাডিংটা দেয়া থাকে বলে এই আলোটা উপর নিচে হয়ে যেতে থাকে, হ্যাঁ। আর এই পদ্ধতিটাই মূলত আলোর হচ্ছে গিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে। আচ্ছা, এর ফলে আলোক সংকেত ফাইবার অপটিক কেবলের মধ্যে দিয়ে বাঁকা পথে যেতে পারে। কি পথে, বাঁকা পথে, হ্যাঁ। ওই তুমি যে যে পথ দিয়ে তুমি তার নিয়ে যাও না কেন, বাঁকা হোক আর যেভাবে হোক সে যেতে পারবে। আচ্ছা, এরপরে থাকে একটা জ্যাকেট। জ্যাকেট মানে আবরণ। ওই যে একদম তারের উপরে যে কালো যে হচ্ছে গিয়ে আমরা রাবারটা দেখি, ওইটার কথা বলা হচ্ছে জ্যাকেট। এখানে দেখো এই যে জ্যাকেট, এটা এই যে এটার উপরে যেটা আছে সেটা হচ্ছে কি, জ্যাকেট। ঠিক আছে, কালো অংশটা তারের একদম উপর। এখন এই অপটিক্যাল ফাইবারের মধ্যে কি দেখা যায় শুনবা, দেখো অপটিক্যাল ফাইবারের মধ্যে কয়েক ধরনের কালার থাকে, কালারের তার থাকে। একটা থাকে হয়তো নীল, একটা থাকে অরেঞ্জ, ঠিক আছে, একটা থাকে হচ্ছে গা কি থাকতে পারে, হোয়াইট, ঠিক আছে, এরকম কালারের তার থাকে। এই যে কালার গুলো দেখো না, এই কালার গুলোই মূলত হচ্ছে তোমার এই ক্ল্যাডিং, হ্যাঁ। এই কালার গুলোই ক্ল্যাডিং। এবার কালারটা উঠাই ফেললে দেখা যাবে ভিতরে কাঁচ রয়েছে, ভিতরে কি রয়েছে, কাঁচ। আচ্ছা, এখন এটা তো মোটামুটি আশা করি বুঝতে পারছো। এখন এই ফাইবার অপটিকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। ইলেকট্রিসিটির মতো আলোক সংকেত বাইরে ছড়িয়ে পড়ে না। কি করে না, ছড়িয়ে পড়ে না। অর্থাৎ ইলেকট্রিসিটির মতো আলোক সংকেত বাইরে ছড়িয়ে পড়ে না বলে এতে অ্যাটেনুয়েশন নেই বললে চলে। যেহেতু তোমার হচ্ছে কাঁচটাকে, কাঁচের উপরে একটা কি দিয়ে আছে, ক্ল্যাডিং দিয়ে আছে, তার উপর জ্যাকেট আছে, তো এই আলো তো ওখান থেকে তোমার বের হয়ে আসতে পারে। এই জন্য কি হয়, এর মধ্যে এটেনুয়েশন মানে নেই বললেই চলে, মানে এর মধ্যে তোমার হচ্ছে গিয়া সিগন্যাল দুর্বল হওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। অ্যাটেনুয়েশন যত কম হবে তোমার কি হবে, সিগন্যাল তত বেশি দূর পর্যন্ত অতিক্রম করবে। তাই এখানে লেখছে যে অ্যাটেনুয়েশন না থাকা এর মাঝ দিয়ে সিগন্যাল অনেক দূর পর্যন্ত অতিক্রম করতে পারে। এরপর রয়েছে ফাইবার অপটিক, অপটিক কেবল, ইএমআই নেই বলে। অর্থাৎ ইএমআই বলতে আমরা বলছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। এটা নেই বলে এটি সব স্থানে ব্যবহার করা যায়, এমনকি যেখানে অনেক ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স বর্তমান, যেমন কোনো ইলেকট্রিক্যাল ওয়ার্কশপের মাঝে নেটওয়ার্ক তৈরি করা হলে একমাত্র ফাইবার অপটিক দিতে পারে ইএমআই থেকে মুক্ত। এখন এমন একটা জায়গা আছে যে জায়গাতে তোমার হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বেশি থাকে, সেটা কোন জায়গাতে বেশি থাকে, ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে। ঠিক আছে, এখানে প্রচুর থাকে সমস্যা, এটার সমস্যা, কিন্তু এই সমস্যা দূর করতে পারে আমরা যদি ফাইবার অপটিক কেবল ব্যবহার করে থাকি। তো এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে থাকে। এখন তোমাদের একটা জিনিস তোমাদের বোঝায়, ঠিক আছে, শক্তির কিন্তু বিভিন্ন রূপ আছে, তাই না? যেমন ধরো, এখন আমি যদি বলি এই যে আলোক শক্তি, হ্যাঁ, আলোক শক্তির কথা তুমি একবার চিন্তা করো। আলোটা তোমার যে যারা সোলার প্যানেল ইউজ করে না, সোলার প্যানেল, ঠিক আছে, যেটা হচ্ছে সৌর বিদ্যুৎ বল, ওই সোলার প্যানেলের উপরে এসে পড়ে, পড়ার পরে ব্যাটারি চার্জ হয়। আচ্ছা, তাহলে কি হইলো, তোমার হচ্ছে গা এই সূর্যের আলোর মধ্যে শক্তি ছিল, সেই শক্তিটা সংগ্রহ করলো ব্যাটারির মধ্যে। এবার এই শক্তিটা তুমি যদি চাও যে আলোক, আলোক শক্তিতে রূপান্তর করতে, তুমি কি পারবা না? অবশ্যই, তুমি বাল্ব লাগাই দাও, আলো জ্বলবে। এখন তুমি যদি চাও
যে না আমি গতি শক্তিতে রূপান্তর করব, কিসে রূপান্তর করব? গতি শক্তিকে। তাহলে এর সঙ্গে ফ্যান লাগাই দাও, ফ্যান ঘুরবে। বুঝতে পারছো? তাহলে এটা হয়ে যাবে কি গতি শক্তি। অর্থাৎ এক আলোক শক্তি থেকে তুমি আলোক শক্তিতে রূপান্তর করতে পারতেছো, আলোক শক্তিকে তুমি কি কিসে রূপান্তর করতে পারতেছো? গতি শক্তিতে রূপান্তর করতে পারতেছো। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো তোমরা মোটামুটি বুঝতে পারতেছো। আচ্ছা, এরপরে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে বলতেছি, হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি একটা শক্তিকে একটা শক্তিতে রূপান্তর করা সম্ভব। হ্যাঁ, তারপরে যে আমরা যে জেনারেটর দেখি না, জেনারেটর কি করে? গতি শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, সেই বিদ্যুৎ শক্তি আবার কি করে? প্রয়োজনে গতি শক্তি অথবা আলোক শক্তিতে রূপান্তর করে দেয়। এরকম তোমার ডেটাকেও আলোক সংকেতে রূপান্তর করা সম্ভব। সেইটাই করা হয় তোমার হচ্ছে অপটিক ফাইবার কেবলের মধ্যে। অর্থাৎ এই ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে কি করা হয়, সেই সিগন্যালকে আলোক সিগন্যাল বা লাইট সিগন্যালে ট্রান্সমিট করে আহ, তোমার হচ্ছে ডেটা পাঠানো হয় হচ্ছে ফাইবার অপটিকের মধ্যে দিয়ে। এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্য গমন করে। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি, যেখানে যেটা বুঝালাম আর কি, হ্যাঁ, এই যে এখানে যেটা আমরা বুঝালাম সেটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। অর্থাৎ আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। ধরো এই জায়গাটা উৎস আছে, কি আছে এই জায়গাটাতে? উৎস আছে, ঠিক আছে। কোন জায়গাটাতে উৎস? আহারে কেটে দিছি। আচ্ছা, দেখ, মনে করো, আচ্ছা, মনে করো এখানে উৎস, অর্থাৎ এখান থেকে তুমি এখান থেকে ডাটা ডেটা পাঠাচ্ছ, হ্যাঁ? এখান থেকে কি করতেছো? ডেটা পাঠাচ্ছ, এটা হচ্ছে উৎস। আর গ্রহণ করতেছে মনে করো যে এই জায়গাটাতে, এখানে একজন গ্রহণ করতেছে। এখন এই পাঠানোর জন্য কি করা হচ্ছে, এই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সেটা উৎস থেকে যাচ্ছে কোন দিকে? তোমার হচ্ছে গ্রাহকের দিকে। অর্থাৎ উৎস থেকে যে গ্রহণ করতেছে অর্থাৎ গন্তব্য, সেই গন্তব্যে যাচ্ছে। আচ্ছা, এবার এটি ইলেকট্রিক্যাল সিগন্যাল পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, তাই না? এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এতে জিবিপিএস রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত। তাহলে জিবিপিএস রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে, সেটা কিন্তু আমরা একটু আগেই পড়েছি। এটা হচ্ছে 100 এমবি থেকে, কত থেকে? 100 এমবি। এই যে 100 এমবিপিএস থেকে 2 জিবিপিএস পর্যন্ত কি ডেটা ট্রান্সমিট হতে পারে, এটা কিন্তু আমরা পড়েছি। তারপর নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। এখন এই ফাইবারের কিছু সুবিধা আছে, আমাদের সেই সুবিধাগুলো জানতে হবে। সেটা হচ্ছে উচ্চ ব্যান্ডউইথ সম্পূর্ণ। কি উচ্চ ব্যান্ডউইথ মানে? কি স্পিড, মানে উচ্চ স্পিড সম্পূর্ণ, ঠিক আছে, তাই না? অন্যান্য গুলোতে আমরা দেখছি সর্বোচ্চ 500 মেগাবাইট দেখেছি, কিন্তু এটা কি 100 মেগাবাইট থেকে তোমার মেগাবিট পার সেকেন্ড থেকে এটা 2 জিবি। অর্থাৎ 2 জিবি কে তুমি যদি মেগাবিট পার সেকেন্ডে রূপান্তর করো তাহলে কত হবে বলো? এটা হবে 2096 এমবি। অর্থাৎ কোথায় 500 এমবি, কোথায় 2096 এমবি। অর্থাৎ মানে উচ্চ উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন বা উচ্চ গতি সম্পন্ন। তো এইটা দিতে পারে শুধুমাত্র ফাইবার অপটিক কেবল। এখন বিদ্যুৎ চৌম্বক প্রভাব, অর্থাৎ এই যে এখানে আবার হচ্ছে গিয়ে বাংলায় লাগেছে, এত সময় ইংলিশ লিখে লিখে এনে আবার বাংলায় লাগেছে। বিদ্যুৎ চৌম্বক প্রভাব যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে মুক্ত টোটালি এটা। আচ্ছা, নির্ভুল ডেটা আদান প্রদান করে, কি করে? নির্ভুল ডেটা আদান প্রদান করে, পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। আকারে ছোট, ওজন অত্যন্ত কম এবং সহজে পরিবহন যোগ্য। এখন শক্তির ক্ষয় কম, ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা বেশি, রিপিটার সমূহ অনেক দূরে দূরে স্থাপন করতে হয় না। অর্থাৎ রিপিটার সমূহ ব্যবহার করার প্রয়োজন হয় না বললেই চলে, এটা এতটাই মনে করো যে পাওয়ারফুল। হ্যাঁ, এরপর রয়েছে ফাইবারের অসুবিধা সমূহ। ফাইবারের কি সমূহ অসুবিধা? এর যেমন সুবিধা আছে তেমন এর অসুবিধাও আছে। যেমন কি ফাইবার কেবল
ইনস্টল করা বেশ কঠিন। মানে এই যে ফাইবার অপটিক কেবল, এটা ইনস্টল করার জন্য মানে তুমি তার কেটে গিয়েছে কোনো কারণবশত, সেই তারটাকে জোড়ায় লাগাতে, যেমন আমরা সিম্পলি আমাদের ইলেকট্রিকের যে তারগুলো আছে কেটে গেছে, ঠিক আছে, দুই পাশ থেকে একটু কাভারটা সরিয়ে নিয়ে পেঁচাই দিয়ে একটু টেপ লাগাই দিলাম, হয়ে গেল। কিন্তু এই যে ফাইবার অপটিক কেবল, এইটাকে তোমার যদি জয়েন করতে চাও, তাহলে তোমার অ্যাটলিস্ট সর্বনিম্ন কিছু না হলেও 2.5 লাখ টাকার একটা মেশিনই লাগবে। হ্যাঁ, দেখবা যে যারা এই যে ব্রডব্যান্ডের লাইন দিয়ে বেড়ায়, ওয়াইফাই লাইন দিয়ে বেড়ায়, তাই না, ওদের কাছে দেখবা হলুদ কালারের একটা বাক্স থাকে, ওর মধ্যে একটা ছোট্ট মেশিন থাকে। ওই মেশিন দিয়ে তোমার হচ্ছে গা ওই ব্রডব্যান্ড বা ওয়াইফাই লাইনের তার লাগায়। ওই মেশিনটার দাম সর্বনিম্ন কিছু না হলেও 2.5 লাখ টাকা। তো সিম্পল একটা তার কেটে গেলেও তোমার এই 2.5 লাখ টাকার মেশিন না হলে এটা লাগানো কোনোভাবে পসিবিলিটিস নেই। এটা একটা বিরাট অসুবিধা। আচ্ছা, একে প্রয়োজন মতো বাঁকানো যায় না, মানে তুমি যদি এই তারটাকে ইচ্ছা মতো বাঁকাও, ঠিক আছে, বা একটু ঘোরাও, তাহলে কি হবে? বাঁকানো যায় না। এই জন্য ইনস্টলেশন বেশ কঠিন হয়ে পড়ে। আচ্ছা, যদি বাঁকাও তাহলে কি হয়? যেহেতু এটা কাচের তৈরি, ভিতরে যে তারটা, মেন তারটা, এটা কাচের তৈরি, যদি তুমি একটু ঘোরাও ব্যাকা করো প্রয়োজনের অতিরিক্ত, তাহলে পরে ভিতর থেকে কাচটা ভেঙে যাবে। যখনই কাচ ভেঙে যাবে, তখনই ডেটা ট্রান্সফার হবে। এটা একটা সমস্যা। তো ফাইবার অপটিক কেবলকে সহজে স্লাইস বা টুকরো করা যায় না, মানে খুব সহজে তুমি চাচ্ছ আমি একটু কেটে কেটে সাইজ করে নি, সহজে একটু এক টুকরো বানাই নি, এটা কিন্তু খুবই কঠিন বা একটু কষ্টসাধ্য কাজ। এর স্লাইসিং এর জন্য দরকার পড়ে ইলেকট্রিক ফিউশন কিংবা কেমিক্যাল এপক্সি, অর্থাৎ ওই মেশিনের মাধ্যমে এই কাজগুলো করানো হয়ে থাকে। হ্যাঁ, অন্যান্য কেবলের চেয়ে দাম খুব বেশি। হ্যাঁ, আসলে অনেক দাম বেশি। কারণ তোমরা ডিশ লাইনের তার যে কয় টাকা দিয়ে কেনো, ওয়াইফাই তার তার থেকেও বেশি টাকা দিয়ে কেনা লাগে। অন্যান্য কেবলের চেয়ে দাম খুবই বেশি। অন্যান্য কেবলের চেয়ে কি দাম খুবই বেশি। অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন জনবল প্রয়োজন। ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ। এখন এই ফাইবার অপটিক্যাল কেবলের কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে। তো এখন এই ফাইবারের গাঠনিক উপাদানের প্রতিসরাঙ্কের উপর ভিত্তি করে ফাইবারকে দুভাগে ভাগ করা। এখন প্রতিসরাঙ্ক কি? এই যে তোমার হচ্ছে গিয়ে তারের মধ্যে দিয়ে, এই দেখো এখানে কিন্তু দেখাচ্ছে তারের মধ্যে দিয়ে, এই দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মাধ্যমে, এই দেখো এইভাবে কিন্তু যাচ্ছে, ডেটা গুলো যাচ্ছে। হ্যাঁ, এখন তোমার এই প্রতিসরণাঙ্ক হচ্ছে গা নির্ভর কর, প্রতিসরণাঙ্কটা বোঝাচ্ছে এইটা যে তোমার ওই তারের মধ্যে দিয়ে কি পরিমাণ, ঠিক আছে, তোমার আলো প্রবাহিত হচ্ছে। মনে করো যে তুমি 100টা আলো ছাড়লে, তুমি ওই পাশে যায় 98টা পাইলা, আবার ওই আরেকটা তারে তুমি পাইলা 50টা। হ্যাঁ, তাহলে কি হবে, কোনটা হচ্ছে ভালো? যেটা 98 সেটা। অর্থাৎ এই প্রতিসরণাঙ্কের উপরে নির্ভর করে এই ফাইবারকে দুই ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে স্টেপ ইন্ডেক্স ফাইবার, একটার নাম কি স্টেপ ইন্ডেক্স ফাইবার। স্টেপ ইন্ডেক্স ফাইবার কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান, অর্থাৎ এই স্টেপ ইন্ডেক্স ফাইবারের ভিতরে যে মেন তার থাকে, এই তারের প্রতিসরণাঙ্ক কি থাকে, সব জায়গায় সমান থাকে। এরপরে রয়েছে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। এরপর কি থাকে? গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। গ্রেডেড ইন্ডেক্স ফাইবার কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্রের সবচেয়ে বেশি এবং এর ব্যাসার্ধ বরাবর কমতে থাকে। কি বরাবর কমতে থাকে? ব্যাসার্ধ বরাবর কমতে ব্যাসার্ধ। থাকে। এখন বিষয়টা এরকম যে মানে এই যে মেন, এইটা যদি একটা তার হয়, হ্যাঁ, হ্যাঁ, তারের হচ্ছে এই যে মাঝের দিকে, হ্যাঁ, মাঝের দিকে কি আছে তোমার হচ্ছে ডেটা বা আলো ভালোভাবে তোমার হচ্ছে কি করে বেশি প্রবাহিত হতে পারে, বা প্রতিসরণাঙ্ক তোমার হচ্ছে কেন্দ্রের সব থেকে কি থাকে, বেশি থাকে। কিন্তু তোমার হচ্ছে এই দেখো আর কি বললো, ব্যাসার্ধ বরাবর কমতে থাকে। এই যে ব্যাসার্ধ বরাবর তোমার কি থাকে, কমতে থাকে। ব্যাসার্ধ কোনটা? ও সেটা। এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। দেখো লম্বার দিকে এখান থেকে এই পর্যন্ত ঠিকই চলে গেছে, কোনো সমস্যা নেই, কিন্তু দেখো ব্যাসার্ধ বরাবর এখান থেকে বাড়ছে, আবার ব্যাসার্ধ বরাবর কমে গেছে, এখান থেকে কমে গেছে, এখান থেকে কমে গেছে। এই যে ব্যাসার্ধ বরাবর কি হচ্ছে, কমে যাচ্ছে। এই জন্য এটাকে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার বলে। আর গ্রেডেড ইন্ডেক্স ফাইবার কি, প্রতিসরণাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি। কেন্দ্র মানে কি, যে মাঝখান দিয়ে, এই যে
ঠিক আছে, মাঝখান দিয়ে এর হচ্ছে কি প্রতিসরণ খুব বেশি থাকলেও কি হয়, তোমার হচ্ছে ব্যাসার্ধ বরাবর কি হয়, কমতে থাকে। প্রতিসরণাঙ্কের ভিন্নতার কারণে এই দুই ধরনের ফাইবারের আলোক রশ্মির গতিপথ কি ভিন্ন হয়। কোরের ব্যাস অনুযায়ী ফাইবার অপটিককে আবার দুভাগে ভাগ করা যায়। তাহলে কিসের? কোরের ব্যাস অনুযায়ী, মানে তোমার এই যে তার, এই তারের হচ্ছে ব্যাস, মানে তোমার কতটুকু মোটা, ঠিক আছে, সেইটার উপর নির্ভর করে আবার কিন্তু দুই ধরনের ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় সিঙ্গেল মোড ফাইবার, আর একটাকে বলা হয় মাল্টি মোড ফাইবার। এখন সিঙ্গেল মোড ফাইবার সম্পর্কে আমরা একটু জানি। কোর সাইজ 8 থেকে 125 মাইক্রন। তাহলে কি কোর সাইজ কত? 8 থেকে 125 মাইক্রন। আর সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবলের একসাথে কেবল একটি আলোক সংকেত প্রেরণের পথ থাকে এবং সাধারণত লেজার সিগন্যালিং এর জন্য ব্যবহৃত হয়। সিঙ্গেল মোড ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয় দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য। এই যে দেখো, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল মোড ফাইবার। আর মাল্টি মোড ফাইবার, এটার কাজ কি? কোর সাইজ 62.5 থেকে 125 মাইক্রন। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের জন্য উপযোগী। মাল্টিমোড ফাইবারের একই সাথে একাধিক আলোক সংকেত প্রেরণের পথ থাকে এবং এসব পথ দিয়ে সবকটি সিগন্যাল একই সাথে গন্তব্যে পৌঁছাতে পারে। এর ফলে গ্রহীতার কাছে মনে হয় একটি মাত্র আলোক তরঙ্গের মাধ্যমে পুরো ডেটা এসেছে। এটি লেড বা লাইট এমিটিং ডায়োড ব্যবহার করতে পারে বলে মাল্টিমোড ফাইবারে খরচ কম হয়। আচ্ছা, এরপরে অপটিক্যাল ফাইবারের কমিউনিকেশন ব্যবস্থা, মানে এই অপটিক্যাল ফাইবারের কমিউনিকেশন ব্যবস্থা কেমন সেটা আমাদের জানতে হবে। ফাইবার অপটিক কেবলে কমিউনিকেশন ব্যবস্থা বেশ সহজ এবং অনেকটাই টেলিকমিউনিকেশন ব্যবস্থার মতোই। এই ধরনের কমিউনিকেশন ব্যবস্থায় তিনটি অংশ থাকে। কয়টি অংশ থাকে হলো? আমরা কয়টি অংশ দেখতে পাচ্ছি? তিনটি অংশ। একটা হচ্ছে প্রেরক যন্ত্র, অর্থাৎ যেটা দিয়ে তুমি পাঠাবা ডেটা, এবং প্রেরণ মাধ্যম, আর একটা হচ্ছে গ্রাহক যন্ত্র। আচ্ছা, ফাইবারের মাধ্যমে যে সমস্ত ডেটা, ফাইবারের মাধ্যমে কি যে সমস্ত এই ফাইবারের মাধ্যমে যে সমস্ত ডেটা পাঠাতে চাই তা সাধারণত অ্যানালগ বা ডিজিটাল সংকেত হয়ে থাকে। কারণ প্রেরক যন্ত্র অ্যানালগ বা ডিজিটাল সংকেতকে প্রয়োজনীয় মডুলেশনের মাধ্যমে আলোক তরঙ্গে রূপান্তরিত করে। তাহলে এখন আমরা তো জানি যে সিগন্যাল কি আকারে যায় বলো, মানে অ্যানালগ অথবা ডিজিটাল সংকেত আকারে। কিন্তু এখন আমরা তো ফাইবার অপটিক ব্যবহার করতেছি যেটার মধ্যে দিয়ে আলো আলো আলোর আলো হয়ে যায়, তাই না? আলো আলো হিসেবে যায় বা আলো তৈরি হয়ে যায় বা আলোক তরঙ্গে রূপান্তরিত হয়। এখন এই যে তোমার ডিজিটাল বা অ্যানালগ সংকেতকে আলোক তরঙ্গে রূপান্তর করে থাকে কিটা? যে করে থাকে তার নাম হচ্ছে প্রেরক যন্ত্র। তার কাজই হচ্ছে আলোক তরঙ্গে রূপান্তর করা একটা সিগন্যালকে, সেটা ডিজিটাল সিগন্যাল হোক আর সেটা অ্যানালগ সিগন্যাল। এখন ডিজিটাল সিগন্যাল অ্যানালগ সিগন্যাল আগে দেখাইছি বা বলছি, মনে না থাকলে সমস্যা নেই, আমরা সামনে যা আবার পাবো তখন আমরা বিষয়গুলো ক্লিয়ার করব, কোনটা ডিজিটাল সিগন্যাল আর কোনটা অ্যানালগ। হ্যাঁ, আচ্ছা, এখন অপটিক্যাল ফাইবার আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে থাকে। আলোক রশ্মি যখন কোর ক্ল্যাডিং বিভেদ তলে আপতিত হয় তখন তা স্নেলের সূত্রানুসারে প্রতিষ্ঠিত হয়। এভাবে এই স্নেল একজন বিজ্ঞানী, হ্যাঁ, উনি একটা সূত্র আবিষ্কার করেছিল, সেই সূত্র অনুসারে আলোর কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, হ্যাঁ, মানে বা প্রতিসৃত হয়। এভাবে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে গ্রাহক যন্ত্রে পৌঁছায়। গ্রাহক যন্ত্রের দুটি অংশ থাকে। আবার গ্রাহক যন্ত্রে কয়টা অংশ থাকে? দুটি। এটা হচ্ছে ফটো ডিটেক্টর, একটার কাজ, একটা কি ফটো ডিটেক্টর, আর একটার কাজ হচ্ছে কি প্রসেসিং ইউনিট। অর্থাৎ ফটো ডিটেক্টর ফাইবার থেকে ডেটা উদ্ধার করে, কি করে? উদ্ধার করে বা গ্রহণ করে, ঠিক আছে। তারপরে সেটাকে কি করা হয়? প্রসেসিং করা হয়। কিসের মাধ্যমে? এই যে প্রসেসিং ইউনিটের মাধ্যমে। প্রসেসিং ইউনিট ডেটাকে অ্যামপ্লিফিকেশন বা ফিল্টারেশন বা ডিমডুলেশনের মাধ্যমে ব্যবহারকারীর কাছে পৌঁছায়। প্রেরক 0 ভোল্ট বা 5 ভোল্টের একটি সিগন্যাল
এলইডি ইনপুটে প্রয়োগ করে। এলইডি জিনিসটা কি, ওই যে লাইট এমিটিং ডায়োড, এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা 5 ভোল্ট ইনপুটের জন্য আলোক রশ্মি বিকিরণ করে আর 0 ভোল্ট ইনপুটের জন্য কোনো আলোক রশ্মি বিকিরণ করে না। অর্থাৎ এই ক্ষেত্রে আলোকের উপস্থিতি 1 এবং আলোকের অনুপস্থিতি কত হবে, 0 নির্দেশ করে। হ্যাঁ, অর্থাৎ মানে যদি আলো জ্বলে তার মানে কি 1, আর আলো যদি না জ্বলে তার মানে কত, 0। ঠিক আছে। তো উৎপাদিত আলোক রশ্মি অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে গমন করে অপর প্রান্তে একটি ফটোডায়োডকে আলোকিত করে। ফটোডায়োড হলো এমন এক ধরনের ডায়োড যা আলোকের উপস্থিতিতে প্রদান করে, অর্থাৎ ফটোডায়োড আলোক রশ্মিকে বৈদ্যুতিক ভোল্টেজে রূপান্তরিত করে যা সচরাচর গ্রাহক কর্তৃক গৃহীত হয়। এলইডি ছাড়াও আইএলডি, যেটাকে বলা হচ্ছে ইনজেকশন লেজার ডায়োডের মাধ্যমে লেজার রশ্মি দিয়ে ডেটা আদান প্রদান করা যায়। এখন এখানে দেখো এক নজরে বিভিন্ন প্রকার তার বা গাইডেড এর মাধ্যমে এখানে মাধ্যম দেখানো হয়েছে, অর্থাৎ ডেটা কিসের কিসের মাধ্যমে আমরা দেখো সবগুলোই এখানে কিন্তু পড়েছি। হ্যাঁ, প্রথমত এখানে দেখো থিক নেট কোএক্সিয়াল কেবল, একটা থিন নেট কোএক্সিয়াল কেবল, তারপরে এসটিপি, ইউটিপি, এগুলো সব আমরা পড়ে আসছি। সিঙ্গল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার, তাই না? এগুলো আমরা কি করছি, পড়ছি। এখন দেখো এখান থেকে কিন্তু প্রচুর অবজেক্টিভ আসে। হ্যাঁ, এই সফটটা থেকে সর্বোচ্চ সিগমেন্ট দৈর্ঘ্য বা কাভারেজ, মানে সর্বোচ্চ কত দূর পর্যন্ত থিকনেট কোএক্সিয়াল ডেটা ট্রান্সফার করতে পারে, সেটা হচ্ছে 500 মিটার। আচ্ছা, ব্যান্ডউইথ হচ্ছে গা 10 Mbps। কিছু বলতিছো? গাড়ি ঘরে উঠাচ্ছে একটু পরে। আচ্ছা, এরপরে অন্যান্য কপার কেবলের চেয়ে বেশ ইএমআই প্রতিরোধ ক্ষমতা। এখন দেখো এখানে ওই একটু ছকের মাধ্যমে এক নজরে হাইলাইটস করছে, হাইলাইটস গুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো থেকে অবজেক্টিভ আসে। হ্যাঁ, যেমন এখান থেকে এটা, তারপরে এখানে যে ইএমআই প্রতিরোধ ক্ষমতা কার থেকে বেশি, কপার কেবলের চেয়ে বেশি। তারপরে সুবিধার মধ্যে থেকে হইতে পারে, নাও হইতে পারে। এছাড়া আরো নেটের জন্য দৈর্ঘ্য বা কাভারেজ নিয়ে একটা অবজেক্টিভ হতে পারে, স্পিড নিয়ে বা ব্যান্ডউইথ, যেটা স্পিড সেটাই ব্যান্ডউইথ। ঠিক আছে। এবং এদের মধ্যে যে একটা, যে কার থেকে কে কম দামি না বেশি দামি, এগুলো থাকতে পারে। ব্যান্ডউইথ সীমিত, সো এখান থেকে কিন্তু অবজেক্টিভ আছে, অবজেক্টিভ গুলো দিলাম তোমরা ভাবলে উদ্ধার কই করে ও পড়া চলে শুরু আসলো করবা। কেন ঠিক আছে, তোমাদের যার কাছে কিন্তু যে কি বই করি আছে এই টপিক তখনও গুলোর মধ্যে ঘুমাচ্ছে যে কোন অবজেক্টিভ গুলো আছে ক্লিয়ার করবা। এসটিপি 100 মিটার পর্যন্ত যাইতে পারে, এইটা হইতে পারে, এবং ব্যান্ডউইথ বা স্পিড ওকে কত, এটা থেকে কিন্তু কোশ্চেন হইতে পারে। আচ্ছা, ক্রসটক কম হয় তিনু থিনেট ও তিনু ইউটিপির চেয়ে বেশি ইএমআই প্রতিরোধ। আচ্ছা, এখন এসটিপি, ইউটিপি, সিঙ্গল মোড ফাইবার, মাল্টি মোড ফাইবার, এইগুলো কত কত দূর পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে এবং কত স্পিড পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে, এই পা জিনিসগুলো পা অবশ্যই দিয়ে পড়তে মনে হবে। হচ্ছে এ তাই অনন্যা, অত চিল্লাস কেরে? আচ্ছা, আজকে যেটা পড়ালাম সেটা হচ্ছে কি, তার মাধ্যম। ঠিক আছে, অর্থাৎ আমরা গত ক্লাস এবং আজকের ক্লাস, দুইটা ক্লাস মিলে তার মাধ্যম। প্রথম দিন পড়েছিলাম টুইস্টেড পেয়ার কেবল এবং কি কোএক্সিয়াল কেবল, আর আজকে পড়লাম হচ্ছে আমরা ফাইবার অপটিক কেবল। আমি ফাইবার অপটিক কেবলটাকে বলবো যে তোমরা অনেক মনোযোগ দিয়ে এর মধ্যে যা যা আছে সুন্দর করে পড়ে ফেলো, কারণ ফাইবার অপটিক কেবল দিয়ে তোমাদের হচ্ছে গিয়ে সচরাচর পরীক্ষায় কোশ্চেন আসে। তাই আমি আজকে এই ফাইবার অপটিক বাদে অন্য ক্লাস নিচ্ছি না, এবং অবশ্য এই তার দিয়ে দুইটা ক্লাস নিছি, এর বাইরে নিইনি। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারিছো, এবং আগামী দিন এই পড়াগুলো কমপ্লিট করে ফেলবা তোমরা। এবং আগামী দিন পড়বো হচ্ছে তারবিহীন মাধ্যম। এখন তারবিহীন মাধ্যম বলতে কোনগুলা, ওই যে আমরা ওয়াইফাই বা ওয়্যারলেস যেটা, ঠিক আছে, অর্থাৎ তার লাগানো লাগতেছে না, অথবা আমরা সিমের মাধ্যমে যে নেট গুলো চালাই। এছাড়া রয়েছে ব্লুটুথ। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এইগুলো হচ্ছে তোমার এই যে এখানে আছে। হ্যাঁ, অনেকগুলোই বলা আছে যেগুলো আমরা আগামী দিন পড়বো। হ্যাঁ।
ইনফ্রারেড রে, তারপর স্যাটেলাইট মাইক্রোওয়েভ, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন ধরনের যে সিগন্যাল গুলো আছে যেগুলো তার তার বাদেই হয়, মানে তারের প্রয়োজন নাই, হ্যাঁ, সেগুলো আমরা আগামী দিন করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত।